এই যে আমাদের পতনের কারণে দেশের কি অবস্থা হয়েছে, দেশের মানুষকেও তো সে উপলব্ধি করার সুযোগ দিতে হবে। দেশ তো একটা জালেমের হাতে মুক্তি পেয়েছে, একটা জালেম, একটা শয়তান, একটা সুদখোর, একটা শিশু হত্যাকারী ইউনূসের হাত থেকে মুক্তি পেয়েছে। মানুষের প্রত্যাশা ছিল হয়তো বিএনপি রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি ভালো কিছু করবে, কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ বলে একটা ইংলিশে কথা আছে। তো বিএনপি যে কাজগুলো করছে বা যেভাবে মানুষকে হতাশ করেছে, তাতে আমরা মনে করছি যে কোন আমাদের কাজে এতটা হতাশ? এখন কি কাজে হতাশ ওরা? বিএনপি বিএনপির কোন কাজে মানুষ হতাশ নয়? বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা যা ছিল, সেই প্রত্যাশা কতটুকু বিএনপি ম্যানেজ করতে পেরেছে বা কতটুকু বিএনপি এখন পর্যন্ত মানুষের কাছে ইতিবাচক একটি ভূমিকা পালন। শুধুমাত্র গাড়িতে চড়ে ঘোরা, আপনার হচ্ছে গিয়া বাসে চড়ে ঘোরা, দুই একটি সিনেমা টিনেমা দেখা ছাড়া, এছাড়া বিএনপি এমন কি করতে পেরেছে? এমনকি যে হামের যে টিকা, বাচ্চারা যে আজকে মরছে, অবশ্যই এটি দায় দায়িত্ব ইউনূস সরকারের, কিন্তু ইউনূস যাবার পরে এখন যে চিকিৎসা ব্যবস্থা, চলমান যে চিকিৎসা ব্যবস্থা, সেখানেও ম্যানেজমেন্টে কি বর্তমান সরকারের কোনো গাফিলতি নেই? সেখানে তাদের ব্যর্থতা নেই? এটা কি মানুষ বুঝতে পারছে না? এবং মানুষও দেখছে, পার্লামেন্টও দেখছে। এই পার্লামেন্টে একদিন মানুষের স্বার্থ তো কোনো কথা হলো না, পার্লামেন্ট তো হয়ে গেছে ওয়ান ম্যান শো। বিএনপির তো তাবৎ অনেক বড় বড় নেতারা আছেন, সমস্ত সবাইকে বাদ দিয়ে ওয়ান ম্যান শো পার্লামেন্ট হয়েছে। এই ওয়ান ম্যান শো পার্লামেন্ট যে জাতির প্রত্যাশা পূরণ করতে পারছে না, এটি তো নতুন করে ওয়ান বলবার ম্যান শো কিছু এর নেই। ওয়ান ম্যানটা কে বাংলাদেশের আসলে? বাংলাদেশের হ্যাঁ, ওয়ান ম্যান শো এর ওয়ান ম্যানটা কে? ওয়ান ম্যানটা কি, এটা তো আপনি আমি সবাই জানি। হ্যাঁ, বিএনপিতে যিনি গুরুত্বপূর্ণ ছিলেন না, হঠাৎ করে তিনি অতি গুরুত্বপূর্ণ হয়ে তিনি প্রধানমন্ত্রীর পক্ষেও কথা বলেন, প্রধানমন্ত্রীর কথা বলেন, সংবিধানের সবকও দেন, সবকিছুতে এক ব্যক্তিই করছেন। দেখুন বিএনপিতে মানে ওয়ান রাজনীতি ম্যান শো আমি এর ওয়ান ম্যানটা সালাউদ্দিন আহমেদের কথা বলছেন? হ্যাঁ, যে তা কারণ তো তিনি এটা পক্ষে তো আর বলছেন নতুন। আর কি। আমি হুম। আমি সরাসরি নাম উচ্চারণ না করেও তো সবসময় নাম উচ্চারণ করে বলার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা থেকে আমরা বের হয়ে আসাটাই বরং না ভালো আমি ভালো তো, মনে করি। নাম কেন উচ্চারণ করবেন না? নাম বললে চাকরি থাকবে না সেই সময়, মানে সেই অবস্থাটা তো না, নিশ্চয়ই এই নাই। তো ফলে না না নাম এখানে এখানে তো যাকে বলছেন আমাদের তাকে আপনি বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু নামটা উচ্চারণ না করে আর কি। না, আমাদের আমাদের না, এটা তো রাজনৈতিক ভব্যতা। সেই রাজনৈতিক মানুষ ভব্যতার সংস্কৃতি বিভ্রান্তকর। থেকে আমরা হুম। আমরা অনেক দূর সরে গিয়েছিলাম। সেই জায়গাটা আমাদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেখুন, রাজনীতিতে যেমন প্রকাশ্যে কিছু বিষয় থাকে, পেছনেরও কিছু বিষয় থাকে। রাজনীতিতে সবকিছু প্রকাশিত হয় না। বিএনপি একটি রাজনৈতিক দল, 17 বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে ছিল। সেখানে বিএনপি অনেক বাঘা বাঘা নেতারা বিএনপি রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন। এই যে বিএনপির যে মন্ত্রিসভাটি আপনি দেখছেন, সেখানে খন্দকার মোশাররফ হোসেন, আপনার হচ্ছে গিয়া মঈন খান, নজরুল ইসলাম খান, রিজভী, এই সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের তো কোনো ভূমিকা নাই। এবং শুধু তাই না, আপনি খেয়াল করে দেখবেন পার্লামেন্টের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেই সিটিং অ্যারেঞ্জমেন্ট সাধারণত পার্লামেন্টে একটা কাস্টম মেনটেন করা হয়। সেই কাস্টমটি হচ্ছে, যারা সিনিয়র এমপি, অর্থাৎ এমপি সিনিয়র বলতে যতবার এমপি নির্বাচিত হবেন, যত বেশিবার এমপি নির্বাচিত হবেন, তারা তত বেশি সিনিয়র এমপি। সাধারণত সিনিয়র এমপিরা প্রথম সারিতে বসেন এবং প্রথম সারিতে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা 1 নম্বর চেয়ারে বসেন। তারপরে ধারাবাহিকভাবে সিনিয়র মানে মিনিস্টার এবং এমপিদের চেয়ার দেওয়া হয়, সেভাবে আসন বন্টন করা হয়। দেখুন, মোশাররফ সাহেবদের মতো মানুষ, মঈন খানদের মতো মানুষ, তাদের আসনটা কোথায়? তাদের গুরুত্বটা কোথায়? তো এই যে রাজনীতির পেছনে বিএনপিও তো একটা বড় অংশ মনে করছে, যারা পোর খাওয়া না, আওয়ামী রাজনীতি লীগের সময় করেছে। ওই তোফায়েল আহমেদরা আমি কথাটা মানে একটু প্রথম আমি সারিতে কথা বসতেন। না, আওয়ামী লীগের সময় আমু ভাই, তোফায়েল ভাই, তারা মন্ত্রী ছিলেন না, কিন্তু তারা কিন্তু প্রথম সারি, শেখ সেলিম মন্ত্রী ছিলেন না, তারা কিন্তু প্রথম সারি প্রধানমন্ত্রী পরপরই তারা বসতেন। প্রধানমন্ত্রী, তারপরে সাজদা আপা, অথবা সাজদা আপা মারা যাওয়ার পর মতি আপা, তারপরেই ধারাবাহিকভাবে সিনিয়র নেতারা বসতেন। অনেক ক্যাবিনেট মন্ত্রীরা দ্বিতীয় সারিতে বসতেন, ক্যাবিনেট মন্ত্রীরা দূরে বসতেন। এটাই হচ্ছে মানে সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। তো সংসদীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটুকু আজকে বিএনপি আপনার হচ্ছে দেখাতে পারছেন না। আপনি তো যে যে বললেন যে, কথাটাই বলছিলাম, হ্যাঁ আচ্ছা শেষ আপনাকে করুন। যে কথাটাই হ্যাঁ। বলছিলাম, যে এখানে একটি বড় বিষয় পরিধানযোগ্য। যারা বিএনপির বাঘা বাঘা নেতা ছিলেন, বড় বড় নেতা ছিলেন, যারা রাজপথে ছিলেন, তারাও তো প্রত্যাশা করছেন যে বাংলাদেশে যদি একটি শক্ত প্রতিপক্ষ দাঁড়ায়, একটি শক্ত বিরোধী দল দাঁড়ায়, তাহলে হয়তো তারাও মূল্যায়িত হবেন। তারা হয়তো এই আপনার হচ্ছে
প্রধানমন্ত্রী গাড়ির সামনে দৌড়ানো মন্ত্রী প্রতিমন্ত্রী যাদেরকে দেখতে হবে না। একটা মন্ত্রীর তো একটা মর্যাদা আছে, যিনি মন্ত্রী হবেন, রাষ্ট্রের মন্ত্রী হিসাবে যিনি শপথ গ্রহণ করবেন, তিনি তার আগে যাই থাকুন, যে বয়সী হন, তিনি প্রধানমন্ত্রীর বাসের সামনে দৌড়াবেন, এই ধরনের মন্ত্রিসভা দেখতে নিশ্চয়ই মঈন খানদের ভালো লাগে না, নিশ্চয়ই মোশাররফ সাহেবদের ভালো লাগে না, নজরুল ইসলাম খান বা রিজভী আহমেদদের ভালো লাগে না, আলাল সাহেবদের ভালো লাগে না। অনেকেই প্রত্যাশা করছেন হয়তোবা যে নতুন তো কিছু হোক, তাদের একটি সাথে কি শক্ত। আওয়ামী লীগের কোনো পেছনের, আপনি বলছেন রাজনীতিতে সব সামনে হয় না, পেছনেও হয়, তো এই বাঘা বাঘা সিনিয়র নেতারা যারা মূল্যায়িত হননি সঠিকভাবে বলে আপনি বলছেন, তাদের সাথে কি এখন পেছনে আওয়ামী লীগের কোনো যোগাযোগ চলছে? আওয়ামী লীগের, শোনেন, সব সব যোগাযোগ মৌখিক হতে হয় না, সব যোগাযোগ লিখিত হতে হয় না। রাজনীতির টেলিপ্যাথির যোগাযোগও অনেক আছে, রাজনীতি অনেক সমীকরণ আছে, সেই সমীকরণগুলো আপনাকে অনুধাবন করতে হবে।